অনেক হয়েছে, নেতানিয়াহুকে আর সহ্য করতে চাইছে না খোদ ইসরায়েলিরাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। প্রায় দেখছি ইসরায়েলিরা তাদের দেশে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন, বিক্ষোভও করতে দেখা যাচ্ছে প্রায়শই। নেতানিয়াহুর বাড়িতেও হামলা হয়েছে কয়েকবার, অল্পের জন্য যেন বারবার বেঁচে যাচ্ছেন তিনি। এছাড়া খোদ মন্ত্রী পরিষদেও নেতানিয়াহুর প্রতি ক্ষোভ রয়েছে, তাকে আর কেউ সহ্য করতে চাইছে না। বারবার দাবি জানানো হচ্ছে তিনি যেন ইসরায়েলের রাষ্ট্র ক্ষমতা থেকে সরে যান। সাম্প্রতিক এক জরিপেও ঠিক অমন মতামতের তথ্যই উঠে এসেছে। হামাসের 2023 সালের 7 অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চান দেশটির 62% নাগরিক। সম্প্রতি ইসরায়েলি দৈনিক মারিফ পরিচালিত এক জরিপে উঠে এসেছে এ তথ্য। জরিপে অংশ নেওয়া ইসরায়েলিদের মধ্যে 62% নেতানিয়াহুর পদত্যাগ চান, 29% জানিয়েছেন যে তারা প্রধানমন্ত্রীর পদে নেতানিয়াহুকেই দেখতে চান এবং 19% কোনো মন্তব্য করেননি। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির সমর্থকদের পাশাপাশি ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকারভুক্ত দলগুলো এবং বিরোধী দলগুলোর সমর্থকরা ছিলেন। মারিফের জরিপে জানা গেছে লিকুদ পার্টির 18% সমর্থকই নাগরিকদের নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায়ে নেতানিয়াহুর পদত্যাগ দেখতে চান। বিরোধী দল এবং সরকারি জোটভুক্ত দলগুলোর সমর্থকদের মধ্যে এই হার যথাক্রমে 93% এবং 31%। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নজিরবিহীন হামলা চালায় হামাস। এতে ইসরায়েলের 1200 বাসিন্দা নিহত হন। এছাড়া 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এই হামলার প্রতিবাদে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। টানা 15 মাস ধরে চলা ইসরায়েলি অভিযানে গাজায় নিহত হয়েছেন 47,000-এরও বেশি মানুষ। তবে গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি হয় হামাস ও ইসরায়েলের মধ্যে। গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতি সফল হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেওয়াদের মধ্যে মাত্র 28%। 39% নিশ্চিত যে এই যুদ্ধবিরতি টিকবে না এবং এটি সফল হবে কিনা সে সম্পর্কে সন্দিহান 33% অংশগ্রহণকারী। তবে ভিন্ন খবরও রয়েছে, যদিও বিশ্লেষকগণ এটাকে হাস্যকর বলে মনে করছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছে হাঙ্গেরি। দেশটি জানিয়েছে তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে না। এর আগেও হাঙ্গেরি এই অবস্থান জানিয়েছিল। বুদাপেস্টে কূটনৈতিক সফরের সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআর হাঙ্গেরির অবস্থানের প্রশংসা করেন। তিনি হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আইসিসি রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক একটি দেশ যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং আন্তর্জাতিক ও আইনের শাসনের অধীনে কাজ করছে, তখন তার বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন। এর আগে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছিলেন তার দেশ এটি কার্যকর করবে না এবং নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে সিজিয়ার্তো জানান নেতানিয়াহুর প্রতি আমন্ত্রণ এখনও বহাল রয়েছে এবং হাঙ্গেরি আইসিসির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে। তিনি বলেন, এই সিদ্ধান্ত আইসিসির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং হাঙ্গেরির সঙ্গে তাদের ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও প্রশ্ন তুলছে। এছাড়া সাআর হাঙ্গেরিয়ান ইসরায়েলি নাগরিক ওমরি মিরানের বিষয়েও আলোচনা করেন, যিনি এখনও গাজায় হামাসের কাছে জিম্মি রয়েছেন। ওমরি প্রথম দফার 33 জন জিম্মির তালিকায় অন্তর্ভুক্ত নন, যাদের মুক্তির প্রক্রিয়া গত রোববার থেকে শুরু হয়েছে। সিজিআর্তো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, যেহেতু যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হচ্ছে, তাই বন্দী হাঙ্গেরিয়ান নাগরিক মুক্তির সুযোগ পেতে পারেন। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি আন্তর্জাতিক ফোরামে বিশেষ করে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে প্রায়ই নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছেন। এর আগে ইতালি সফরের পর গত সপ্তাহে সাআরের হাঙ্গেরি সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে মন্ত্রিসভা ভোটে অংশ নিতে সফর সংক্ষিপ্ত করে ইসরায়েলে ফিরে যান। নেতানিয়াহুর প্রতি নিজের দেশের ও সার্বিকভাবে বিশ্ব নেতাদের কাছ থেকে ঘৃণা থাকলেও তিনি গেল শুক্রবার ঘোষণা করেছেন ইসরায়েল নির্ধারিত 60 দিনের সময়সীমার মধ্যে লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে না। যুদ্ধবিরতির শর্ত মেনে চলতে হিজবুল্লাহের হুমকির পরও নিজেদের সিদ্ধান্তে অটল ইসরায়েল। শুক্রবার 24 জানুয়ারি
এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। গত 27 নভেম্বর যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের সব অবস্থান লেবাননের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করবে। একই সঙ্গে হিজবুল্লাহর সদস্যদের লিটানি নদীর উত্তরে সরে যেতে হবে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, আইডিএফের প্রত্যাহার প্রক্রিয়া শর্ত সাপেক্ষ। বিবৃতিতে উল্লেখ করা হয়, লেবানন এবং হিজবুল্লাহর ওপর চুক্তির যে শর্তসমূহ রয়েছে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি। নেতানিয়াহু বলেন, লেবানন এখনও তার দায়িত্ব পুরোপুরি পালন করেনি, তাই আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চালিয়ে যাব। নির্ধারিত 60 দিনের সময়সীমা রোববার 26 জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিনি ইঙ্গিত দিয়েছেন এটি আরও দীর্ঘায়িত হতে পারে। তিনি বলেন, চুক্তির শর্ত অনুযায়ী সেনা প্রত্যাহারের সময়সীমা 60 দিনের বেশি গড়াতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সম্প্রতি তারা দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার উদ্ধার করেছে। এছাড়া সেনাবাহিনীর দাবি, লেবাননের সামরিক বাহিনীর কিছু সদস্য হিজবুল্লাহকে সহায়তা করছে। হিব্রু সংবাদ মাধ্যম হারেজ বৃহস্পতিবার জানায়, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ও লেবাননের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে সেনা প্রত্যাহারের সময়সীমা বৃদ্ধি করা যায়। হিজবুল্লাহ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আইডিএফ দক্ষিণ লেবানন না ছাড়লে তারা প্রতিরোধ গড়ে তুলবে। হিজবুল্লাহ বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছে, তারা ইসরায়েলি সেনাদের 60 দিনের সময়সীমার বেশি লেবাননে অবস্থান মেনে নেবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল ও লেবাননের সীমান্তে উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে। নেতানিয়াহুর বাহিনী গাজায় যা করেছে তাতে গাজা থেকে সেই সব ধ্বংসস্তূপ সরাতে যুগের পর যুগ সময় লাগতে পারে। ইসরায়েলি বাহিনীর দীর্ঘ 15 মাসের হামলায় সৃষ্ট 50 কোটির বেশি ধ্বংসস্তূপ সরাতে সময় লাগবে প্রায় 21 বছর, আর এ কাজ করতে খরচ হবে $50 কোটি। এমনকি ইসরায়েলি আগ্রাসনের কারণে থেমে গেছে উপত্যকাটির আগামী 69 বছরের উন্নয়ন ও সম্ভাবনা। এমনটাই জানিয়েছে জাতিসংঘ। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। এসব ধ্বংসস্তূপ সরানোর কাজে নেমেছে স্থানীয় কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় হিমশিম খাচ্ছেন তারা বলছেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শহরের প্রধান রাস্তাগুলো পুনরায় চালু করা। যান চলাচলের জন্য প্রশস্ত রাস্তা তৈরির চেষ্টা চলছে। আপাতত শুধু ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে, কিন্তু রাস্তা পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। ভারী যন্ত্রপাতি ছাড়া কাজ করা অসম্ভব। আগামী 10 দিনের মধ্যে শহরটির রাস্তাঘাট পরিষ্কারের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। তবে রাফার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শহরটির মেয়র। তিনি বলেন, এই মুহূর্তে আমরা শহরের ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি বুঝতে পারছি না। সবকিছু ঠিকঠাক মতো এগোলে দ্রুত পানি সরবরাহ ব্যবস্থা এবং যোগাযোগ উন্নয়নের কাজ করা হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। শুভকামনা। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুছিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে। আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে, আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির
উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।